শহরে হঠাৎ শুরু হয় আজব কিছু মৃত্যু। কোনো কারণ ছাড়াই 25 থেকে 30 বছরের ছেলেরা নিজেই নিজের পেট কেটে মারা যাচ্ছে। রহস্যময় এই মৃত্যুর কেসের দায়িত্ব পড়ে অখিলের উপরে। অখিল যখন এই রহস্য কোনোভাবেই বুঝতে পারছে না, তখনই একদিন আচমকা তার কলেজের পুরনো এক বন্ধু এসে তার এই রহস্যময় কেসের রহস্যগুলো যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে অবাক করা বিষয় হলো, ভয়ানক এই মৃত্যুগুলোর জন্য অখিল নিজেই দায়ী। যত দিন যেতে থাকে অখিল এই কেসের রহস্যের জালে ততটাই পেঁচিয়ে যায়। আসলে কে করছে এসব? শহরে কি তাহলে নতুন কোন সিরিয়াল কিলারের আবির্ভাব হলো, নাকি এর পেছনে আছে এমন এক ভয়ানক অতীত যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না? এমনই ভরপুর সাসপেন্স, অতীতের ভয়ানক এক পাপ, রহস্যে মুড়ানো, প্রতিশোধে ভরা ক্রাইম থ্রিলার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আস্থারাম দ্য সিক্রেট। ফ্রান্স অ্যান্টন মেসমার নামের এক গবেষক 1800 দশকে তার সারা জীবনের গবেষণা আর অভিজ্ঞতা নিয়ে দ্য সিক্রেট নামের একটা বই লেখে। বিশেষ সেই বই শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন মহাদেশে হাত বদল হতে হতে সর্বশেষে এসে পৌঁছায় কোডাইকানালের এক চার্চে। সেই চার্চের ফাদার এই বইয়ের ভেতরে লুকানো শয়তানের শক্তির ব্যাপারে কিছুই জানতো না। একদিন সে তার বন্ধু ছেলের জন্মদিনে সেই বইটা উপহার দেয়। গল্প চলে আসে বর্তমানে। পুলিশ অফিসার অখিল হাতে আঘাত পাওয়ার কারণে মেডিকেল লিভে বাসায় বসে এখন বিরক্তিকর সময় পার করছে। টিভিতে সাইকিয়াট্রিস্ট ডক্টর রুদ্রানের ইন্টারভিউ দেখতে দেখতে অখিল যে কখন ঘুমিয়ে যায় টেরও পায় না। হোস্ট রুদ্রানকে জিজ্ঞেস করে, আজকাল তো ডিপ্রেশনের রোগী অনেক বেড়ে যাচ্ছে, ডিপ্রেশন থেকে বের হওয়ার সহজ কোনো উপায় আছে? রুদ্রান বলে, ডিপ্রেশন হলো মানসিক রোগের সর্বশেষ স্টেজ। তবে আজকাল এই টার্মের এত ব্যবহার হচ্ছে যে সবাই বিষয়টাকে খুব স্বাভাবিক মনে করে। যাই হোক, ডিপ্রেশন থেকে বের হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো রেগুলার আমরা যে কাজ করি তাতে মনোযোগ দেওয়া, মাইন্ড রিফ্রেশিং খাবার অভ্যাস, নিয়মিত ব্যায়াম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় মতো ঘুমানো। হোস্ট জিজ্ঞেস করে, কি কি কারণে একটা মানুষ মানসিক রোগের দিকে ধাবিত হয়? রুদ্রান বলে, নানা কারণ হতে পারে। যেমন যে পরিবেশে বা পরিবারে সে বড় হচ্ছে সেই পরিবেশ ভালো না হলে তার মানসিক স্বাস্থ্যে আঘাত লাগতে পারে। এমনকি বয়সের সাথে সাথে তার শারীরিক পরিবর্তনের জন্য মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। আর এই সব কারণ মিলে মানুষের মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে যেতে পারে যে সে সহজেই যে কোনো ক্রাইম করতে পারে। তাই আমার পরামর্শ থাকবে, দীর্ঘদিন যাবৎ ঘুমের সমস্যা হলে অবশ্যই ডক্টর দেখানো উচিত। অখিলের স্ত্রী প্রিয়া অখিলকে এভাবে বসে বসে ঘুমাতে দেখে রেগে বলে, রাতে ঘুমাওনি তাই না? দেখো, কাজের জন্য আমি প্রায় বাসায় থাকি না, আর তুমি যদি একটা কেসের জন্য নিজের এই হাল বানিয়ে রাখো তাহলে আমার কেমন লাগে? অখিল বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রিয়া চলে যেতেই হঠাৎ অখিলের ফোনে কল আসে। কল রিসিভ করতেই অপর পাশের লোকটা বলে, আমি বিজয়, তোমার কলেজের বন্ধু, যার স্বপ্ন ছিল একদিন তোমার মতো পুলিশ অফিসার হব। অখিল বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তা এখন কোন থানায় আছো? বিজয় মন খারাপ করে বলে, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না। যাই হোক, তুমি যে জটিল কেসটার দায়িত্ব নিয়েছো সেই কেসের বিষয়ে আমার কাছে কিছু তথ্য আছে, দেখা হলে সব বলবো। অখিল বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমি কোন কেসের দায়িত্বে আছি? বিজয় বলে, সেসব কথা দেখা হলে হবে। অখিল জিজ্ঞেস করে, তাহলে কোথায় দেখা করবে? বিজয় লোকেশন না বলেই কলটা কেটে দেয়। অখিলের বিষয়টা কেমন যেন খটকা লাগে। এদিকে এক পার্কের সামনে কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনের ডালার উপরে পেঁচার ছোট একটা মূর্তি রাখা। সেই গাড়ির সামনে এক ছেলে এসে ছোট একটা চাকু বের করে ধীরে ধীরে পার্কের সিঁড়ি বেয়ে নামতে থাকে। পার্কের মাঝের এক জায়গায় এসে সেটা থেমে যায়। তার আশেপাশে অনেকেই তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছে। জগিং করতে করতে এক ছেলে এই লোকের হাতে চাকু দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে খ্রিস্টানদের মতো জিজাসকে সম্মান জানিয়ে আচমকাই চাকুটা তলপেটের মাঝ বরাবর ঢুকিয়ে এক টান দেয়, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ানক এই দৃশ্য দেখে আশেপাশের সবাই শকড হয়ে যায়। খবরে বলা হয়, কোডাইকানালের কুকাল পার্কে 30 বছরের এক লোক দিন দুপুরে সবার সামনে নিজেকে শেষ করে দিয়েছে। চাঞ্চল্যকর এই খবরে পুরো শহরে আতঙ্ক নেমে আসে। আসলে এই ভয়ানক কেসের কথা অখিল তার বন্ধু বিজয়কে বলছিল। সব শুনে বিজয় বলে, তার মানে পার্কের ওই মৃত্যুর পরই তুমি এই কেসের দায়িত্ব নিয়েছিলে? বিজয় জিজ্ঞেস করে, তা তোমার হাতে কি হয়েছে? অখিল এবার রেগে বলে, তুমি বলেছিলে এই কেসে গুরুত্বপূর্ণ কোনো লিড দিবে, তাহলে এসব শুনে কি করবে? বিজয় বলে, এরও একটা কারণ আছে, বলো হাতে কি হয়েছে? প্রচুর রাগ হলেও অখিল নিজেকে সামলে বলে, একদিন রাতে আমি 3টা গুন্ডাকে তাড়া করছিলাম। দৌড়াতে দৌড়াতে একজনকে ধরতে পারলে বাকিরা আমার উপরে হামলে পড়ে। হঠাৎ তখনই গাছের আড়াল থেকে এক ছেলে গুলি করলে গুলিটা আমার কাঁধে লাগে। সেই 3 জন ভয়ে অন্যদিকে দৌড় দিয়ে পালায়। ব্যথায় আমি দৌড়াতে পারছিলাম না। তখনই একটা কালো গাড়ি
সেই রাস্তায় আসে। আমি সেই গাড়িতে করে হাসপাতালে যাই। বিজয় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমাকে কে গুলি করেছিল? তাকে ধরতে পেরেছিলে? অখিল বলে, ওটা তো রবারি কেস ছিল, পরে সবাই অবশ্য ধরা পড়েছিল। তুমি এই কেস সম্পর্কে কি জানতে চাও সেটা বললে আমি ভালো করে উত্তর দিতে পারবো। বিজয় বলে, তুমি বর্তমানে যে কেস সামলাচ্ছ সেটা কেন নিয়েছিলে, আগে সেটা বলো, তারপর আমি তোমাকে এই কেসের গোপন ইনফরমেশন দিব। অখিল বেশ বিরক্ত হয়ে বলে, এই কেসটা আমি নিজেই নিয়েছিলাম, তবে কেন নিয়েছিলাম তা বলতে পারবো না। বিজয় টিটকারির হাসি দিয়ে বলে, কি এমন কথা যে বলতে পারবে না? ওই বইটা জাপান নাকি ফাটা ছবি, ওইসবের কারণে কেস নিয়েছিলে তাই না? আমিও এইসবের বিষয়ে জানি। বিজয়ের এমন কথায় অখিল যেন আকাশ থেকে পড়ে। অখিলের সেদিনের কথা মনে পড়ে। পার্কের ওই মৃত্যুর পর অখিল তাদের এসপি রাজার কাছে গিয়ে বলে, গতকাল 30 বছরের এক ছেলে পার্কে সবার সামনে নিজেকে শেষ করে দেয়। তবে এটা কোনো সাধারণ কেস না, এর পেছনে ভয়ানক কিছু রহস্য লুকিয়ে আছে। বলেই তার ব্যাগ থেকে 3টা নিউজ পেপার বের করে বলে, আমার বাসার পাশের পার্কে যেমন অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে, তেমনি আরো 2 জন নিজেকে একইভাবে শেষ করেছে। তবে তারা মৃত্যুর সময় নিজ নিজ বাসায় ছিল। এই যে দেখেন, 28 বছরের এক ছেলে মাদুরাইতে নিজের বাসায় আচমকায় নিজের জান নিয়ে নেয়। এর 1 সপ্তাহ আগে 28 বছরের আরেকটা ছেলে চেন্নাইতে নিজের বাসায় ঠিক একইভাবে নিজেকে শেষ করে। এই 3টা মৃত্যু 3টা আলাদা জায়গায় হয়েছে, তবে এদের মৃত্যুর ধরন একদম এক। এসপি জিজ্ঞেস করে, তুমি এত শিওর কিভাবে যে এই মৃত্যুগুলো একইভাবে হয়েছে? অখিল বলে, জাপানে 18 শতাব্দীতে রাজ পরিবারকে যদি কেউ ধোকা দিত তাকে নিজের পেট নিজেই কেটে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতো। একটা বইতে আমি এমন এক ইতিহাস পড়েছিলাম, তবে বইটা অর্ধ পড়া হওয়ায় বিস্তারিত পড়তে পারিনি। সেই বইটা নানা জায়গায় খুঁজেও এর কোনো কপি পাইনি। আমি শিওর যে এই 3 জনকে খুন করা হয়েছে, আর খুনি পুলিশকে চ্যালেঞ্জ করার জন্যই এমন ভাবে খুন করছে যেন মনে হয় এটা আত্মহনন। এসপি বলে, তোমার কথা সত্যি হলে আমরা ভয়ানক কোনো কেসে জড়িয়ে গেছি। আমি এখনই একটা টিমের ব্যবস্থা করছি। অখিল বলে, এই কেসটা আমি নিজেই সামলাতে চাই। এসপি বলে, প্রথমত তুমি মেডিকেল লিভে আছো, তাই তুমি এসবে জড়ালে ঝামেলা হবে, আর তোমার জন্য এখন হিসেবে না জানানোটাই ভালো। অখিল বলে, চিন্তা করবেন না, আমি এই তদন্ত একদম গোপনে করব। এসপি বলে, ঠিক আছে, আইজির বকবক থেকে বাঁচতে আর তোমার অনুরোধ রাখতে এই কেসের দায়িত্ব তোমাকে দিচ্ছি। তুমি আজ থেকেই তদন্ত শুরু করে দাও। অখিল বলে, আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট আর গাড়ির ব্যবস্থা করে দিন, বলেই চলে যায়। বাসায় ফিরতেই তার অ্যাসিস্ট্যান্ট সুমান্তের বায়োডাটা থেকে নম্বর নিয়ে সুমান্তকে কল দিয়ে বলে, কাল আমরা চেন্নাই যাব, তুমি সকালে গাড়ি নিয়ে চলে এসো। অখিল আর সুমান্ত চেন্নাইতে এই কেসের প্রথম ভিকটিমের বাসায় আসে। প্রথম ভিকটিমের বাবা জানায় তার এক ছেলে আর এক মেয়ে। মেয়ে পাশের সরকারি স্কুলে পড়ে আর সে একটা সরকারি কলেজের প্রফেসর। অখিল জিজ্ঞেস করে, সেদিন আসলে কি হয়েছিল? ছেলের কথা মনে পড়তেই লোকটা কান্না করতে করতে বলে, সেদিন রবিবার ছিল, আমি পেপার পড়ছিলাম আর বিনোদের মা সবজি কাটছিল। আমার ছেলে হঠাৎই সোজা রান্নাঘরে গিয়ে একটা চাকু নিয়ে বের হয়ে আসে। বিনোদ আসলে কি করছে বুঝে ওঠার আগেই চাকু পেটে ঢুকিয়ে দেয়। আমি দৌড়ে বিনোদের কাছে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অখিল জিজ্ঞেস করে, ইদানিং বিনোদের আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? মা বলে, এমন কিছুই দেখিনি, তবে সেদিন সে কেন যেন খুব রেগেছিল। অখিল সুমানকে বাকি ভিকটিমদের ছবি দেখাতে বললে বিনোদের বাবা আর মা বলে তারা এদের কাউকেই চেনে না। বিনোদের বাসা থেকে বের হতেই সুমান বলে, বিনোদের সাথে কারো সম্পর্ক ছিল কিনা সেটা খোঁজ নিতে হবে। অখিল বলে, যেহেতু এটা নিজেকে শেষ করে দেওয়ার কেস, তাই এখানেই পুলিশ মনে হয় তদন্ত করেনি, তাই তুমি আশেপাশের সবার থেকে খোঁজ নাও আর আমি থানায় গিয়ে কথা বলে আসি। তখনই এক লোক পানির বোতল দিতে আসলে অখিল উদয় নামের লোকটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন যাবত পানি দিচ্ছ? বিনোদকে চেনো? উদয় বলে, প্রায় 2 বছর হয়ে গেল। বিনোদের সাথে তো আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল, সেটা খুবই ভালো। ওর মৃত্যুর আগের দিন ওকে দেখেছিলাম, তবে সে সেদিন কেন যেন একটা সাদা কালো ছবির ফ্রেম নিয়ে ওই গাছে জোরে জোরে বাড়ি মেরে ভাঙছিল। আমি তাকে কিছু জিজ্ঞেস করবো তার আগেই ড্রাইভার আমাকে ডাক দেওয়ায় আমি চলে যাই। অখিল আর বিনোদ সেই গাছের কাছে গেলে দেখে একটা ছেঁড়া ছবি পড়ে আছে, তবে কয়েকদিন যাবত পড়ে থাকার কারণে ছবিটা প্রায় নষ্ট হয়ে গেছে। অখিল সুমাতকে বলে, ছবিটা থানায় নিয়ে ঠিক করার চেষ্টা করো, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। উদয়া যেতেই সুমান্ত জিজ্ঞেস করে, হঠাৎ কি মনে করে উদয়াকে প্রশ্ন করলেন? অখিল বলে, মাঝে মাঝে বাইরের মানুষ বাসার মানুষের থেকে এসব জিনিস বেশি নোটিস করে, তাই আন্দাজে তীর মেরে দেখলাম। সুমান্ত আর অখিল এবার দ্বিতীয় ভিকটিম সিলভার বাড়ি মাদুরাইতে আসে। অন্য ভিকটিমদের ছবি দেখে সিলভার মা বলে, না
না, আমি এদেরকে কখনোই দেখিনি। অখিল জিজ্ঞেস করে সেদিন আসলে কি হয়েছিল। সিলভার মা বলে সেদিন আমার ছেলে ছাদে ছিল, আমি কাপড় শুকাতে গিয়েছিলাম। ছাদে যেতে দেখি সিলভা তার পেটে ছুরি ঢুকিয়ে টান দিচ্ছে। ভয়ানক এই দৃশ্য দেখে আমি দৌড়ে ছেলের কাছে যাই, তাকে বারবার ডাকতে থাকি, কিন্তু আফসোস ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অখিল লক্ষ্য করে বাড়ির কিছু জিনিসপত্র ভাঙা। অখিল জিজ্ঞেস করে বাড়ির সব জিনিস এমন ভাঙা কেন। সিলভার মা বলে সিলভার মৃত্যুর আগে এসব ভেঙে গেছে, এসব ভেঙেছে। সিলভা হঠাৎই কোনো কারণ ছাড়াই পাগলের মতো বাসার সব জিনিসপত্র ভাঙছে আর ছুঁড়ে ফেলছে। মা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অখিল অবাক হয়ে জিজ্ঞেস করে সিলভা হঠাৎ এমন কেন করলো। মা কান্না করতে করতে বলে সিলভা বলেছিল এসব দেখলে নাকি তার গা জ্বলছে, সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই ভেঙে ফেলেছে। একটা ভাঙা ট্রিমার দেখিয়ে অখিল জিজ্ঞেস করে সিলভা এটা কতদিন ধরে ব্যবহার করছিল। মা বলে প্রায় 1 বছর। অখিল ভাঙা ল্যাপটপের কথা জিজ্ঞেস করলে মা বলে এটা 3 মাস ধরে ব্যবহার করছিল। সুমন্ত আর অখিল ছাদে এসে সিলভার লাশ যেখানে ছিল সেটা দেখে অখিল সুমন্তকে জিজ্ঞেস করে কিছু বুঝলে। সুমন্ত বলে এত জিনিস ভাঙা হয়েছে কেন জিজ্ঞেস করলে সিলভার মা বলল সিলভা সেগুলো সহ্য করতে পারছিল না, তাই ভেঙে ফেলেছে। কিন্তু ভাঙা জিনিসগুলো লক্ষ্য করে দেখবেন সব জিনিসই কালো বা সাদা, অন্য কোনো রঙের জিনিস ভাঙাই হয়নি। কিন্তু ভাঙা জিনিসগুলো কবে কেনা হয়েছিল সেটা কেন জিজ্ঞেস করলেন। অখিল বলে 3 মাস আগে কেনা ল্যাপটপ, 1 বছর ধরে ব্যবহার করা ট্রিমার, নিজেকে শেষ করার একদিন আগে হঠাৎ তার এসব কেন সহ্য হবে না। কোনো সমস্যা তো অবশ্যই আছে। নিজের শহরে ফিরে অখিল পার্কে সেই ভিকটিমের সব সাক্ষীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। একজন বলে প্রথমে দেখে মনে হয়েছিল কাউকে মারতে আসছে, হঠাৎ সে নিজে নিজেকে ছুরি মারলো। আরেকজন বলে এর আগে কখনো তাকে এই পার্কে দেখিনি, সেদিনই প্রথম দেখেছি। অন্যজন বলে লোকটা একাই এসেছিল। আরেকজন বলে হয়তো সারাদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সব হারিয়েছিল বেচারা। আরেকজন বলে হয়তো অতিরিক্ত স্ট্রেসের কারণে এমন করেছে। পরবর্তী সাক্ষী বলে সে যখন নিজেকে শেষ করছিল তখন তার মধ্যে কোনো ভয় বা নার্ভাসনেস দেখিনি। আরেকজন বলে হঠাৎ উপর থেকে এসে দাঁড়ালো, প্রার্থনা করলো, তারপর হঠাৎ ছুরি পেটে ঢুকিয়ে দিল। অখিল সুমন্তকে বলে এই পার্কিং এর সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। অখিল চুপচাপ বসে থাকলে দেখে সামনেই বাচ্চারা খেলছে। হঠাৎ তার অতীতের কথা মনে পড়ে যায়। অখিল প্রিয়াকে নিয়ে ডক্টরের কাছে আসলে ডক্টর বলে রিপোর্টে দেখা যাচ্ছে প্রিয়ার প্রেগন্যান্সিতে সমস্যা ছিল, জেনেটিক লাইন একই রকমের হলে এমন হয়। প্রিয়া বলে কোনো ট্রিটমেন্টে কাজ হবে না। ডক্টর বলে ট্রিটমেন্টের কয়েক মাস পরে আবারও প্রেগনেন্ট হতে পারবেন, কিন্তু বাচ্চার নানা সমস্যা দেখা দিতে পারে। ঘরে ফিরে অখিলকে বেশ চিন্তায় দেখে প্রিয়া বলে এত চিন্তা করছো কেন, মানুষ তো এখন মার্কেট থেকে ফার্টিলিটি সেন্টারেই বেশি যায়, আমাদেরও না হয় একই সমস্যা হয়েছে, এসব না ভেবে তুমি তোমার কাজে মন দাও। বলেই প্রিয়া বারান্দায় গিয়ে মুখ চেপে কান্না করতে থাকে। অখিল প্রিয়াকে সান্ত্বনা দিতে পেছন থেকে এসে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। গল্প চলে আসে বর্তমানে। সুমন সিসি ক্যামেরার ভিডিও দেখিয়ে বলে এই গাড়িটা এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির সামনের দিকটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। অখিল বলে গাড়ির নম্বর প্লেট চেক করে দেখো, যদি আমাদের কেসের সাথে এই গাড়ির নম্বরের কোনো সম্পর্ক থাকে তাহলে এই গাড়ির নম্বর নকল হবে, খনি কখনোই আসল নম্বর ব্যবহার করবে না। অখিল তৃতীয় ভিকটিম দীপকের বাসায় আসে। দীপকের স্ত্রী দীপাকে জিজ্ঞেস করে এখানে কয়জন থাকে। দীপা কান্না করতে করতে বলে আমি আর আমার স্বামী থাকতাম। অখিল জিজ্ঞেস করে তোমাদের কি লাভ ম্যারেজ। দীপা বলে হ্যাঁ। হঠাৎ দীপা সুমন্তের হাতে ছবি দেখে জিজ্ঞেস করে এটা কার ছবি। সুমন্ত বাকি 2 ভিকটিমের ছবি দেখালে দীপা বলে না, আমি এদেরকে আগে কখনোই দেখিনি। অখিল বাড়ির ভিতরে ঘুরে দেখছে। হঠাৎ সে লক্ষ্য করে সামনেই পূজার ঘর। অখিলের মনে পড়ে মারা যাওয়ার আগে দীপক খ্রিস্টানদের মতো জেসাসকে শ্রদ্ধা জানিয়েছিল, তাহলে কি সে খ্রিস্টান ছিল। অখিল দীপাকে জিজ্ঞেস করে আপনি আর আপনার স্বামী কি হিন্দু। দীপা বেশ অবাক হয়ে বলে অখিল জিজ্ঞেস করে আপনার স্বামীর খ্রিস্টান ধর্মের প্রতি কোনো আগ্রহ ছিল। দীপা অবাক হয়ে বলে না, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন। সুমন জিজ্ঞেস করে দীপকের কোনো খ্রিস্টান বন্ধু আছে। দীপা একটু ভেবে বলে হ্যাঁ আছে, নাম অধিশায়া কুমার। অখিল অধিশায়ার সাথে দেখা করতে এসে দীপকের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কে কত বছর ধরে চেনেন। অধিশায়া বলে প্রায় 1 বছর, মাঝে মাঝে আমাদের দেখা হতো। অখিল জিজ্ঞেস করে শেষ কবে কথা হয়েছে। অধিশায়া বলে ও নিজেকে শেষ করার 2 দিন আগেই দেখা হয়েছিল। আমার ব্যবসার অবস্থা খুব খারাপ, তাই কোনো সাহায্য করতে পারি কিনা জিজ্ঞেস করেছিলাম। অখিল জিজ্ঞেস করে আপনি কি প্রতিদিন চার্চে যান। অধিশায়া বলে নিয়মিত যাই না, তবে মাঝে মধ্যে মন খারাপ হলে তখন যাই। অখিল জিজ্ঞেস করে কখনো যা ধর্ম প্রচারের জন্য কিছু করেছেন। অধিশায়া বলে ধর্ম প্রচার করা আমাদের মতো সাধারণ মানুষের কাজ না। অধিশায়ার এমন তেয়াতারা কথায় অখিলের তার প্রতি বেশ সন্দেহ হয়। যদি আপনাকে থানায় ডাকা হয় তাহলে চলে আসবেন। অখিল আর সুমন্ত এলাকার চার্চে আসলে অখিল ফাদারকে জিজ্ঞেস করে আপনি কি অধিশায়া কুমারকে চেনেন। ফাদার বলে অধিশায়ার এই মার্কেটে একটা পুরনো লোহার দোকান আছে, সে
মাঝে মাঝে এখানে আসে। অখিল জিজ্ঞেস করে আপনার কি মনে হয় সে মানুষ হিসাবে ভালো? ফাদার জিজ্ঞেস করে আপনি এসব কেন জিজ্ঞেস করছেন, সেটা কি জানতে পারি? সুমন্ত ফাদারকে দীপকের ছবি দেখালে অখিল বলে একে চেনেন? 3 দিন আগে এই লোকটা মারা গেছে। অধিশায়া দীপকের বন্ধু। ফাদার অবাক হয়ে বলে তাহলে আমাকে সব কেন জিজ্ঞেস করছেন? অখিল বলে আমার সন্দেহ হচ্ছে যে দীপক মারা যাওয়ার আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ফাদার বলে অধিশায়া কুমারকে আমি অনেক বছর ধরে চিনি, আপনি যা ভাবছেন সে তেমন না, খুবই ভালো মানুষ। চার্চ থেকে বের হওয়ার সময় অখিল সুমনকে বলে এই চার্চের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা থাকলে সেটা এখনই চেক করতে হবে। অখিল আর সুমন আশেপাশের সব চার্চে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তেমন কিছুই পায় না। অখিল গভীর চিন্তায় পড়ে যায়। অখিল ভাবে জাপানে 1800 শতকে যদি কেউ রাজ পরিবারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করত তাকে নিজের পেটে ছুরি মারতে বাধ্য করা হতো। তার সাথে এই 3 ভিকটিমের কি সম্পর্ক হতে পারে? সুমন দোকানদারকে অধিশায়ের কথা জিজ্ঞেস করে। গাড়িতে ফিরে এসে অখিলকে বলে অধিশায়ের ব্যাপারে সবাই ভালো কথাই বলছে, আমার তো তার উপর কোনো সন্দেহই হচ্ছে না। অখিল বলে তবু অধিশায়ের কল রেকর্ড বের করতে বলো, কনস্টেবলকে বলো ছায়ার মতো ওকে অনুসরণ করতে, এই কেসের সাথে জড়িত সবার কল রেকর্ড বের করো। অখিলের বাড়ির কাছে আসতেই সে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে গেলেই সুমন্ত গাড়ি স্ট্যান্ড দিলেই সাথে সাথেই টায়ার পাংচার হয়ে যায়। অখিল রাস্তার পাশের মেকানিক কৈলাসকে ডাকে। কৈলাস টায়ার ঠিক করছে, তখন একটা বোবা ছেলে হাঁপাতে হাঁপাতে তার কাছে আসলে কৈলাস রেগে জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলি? ছেলেটা ইশারা করে কিছু একটা বলে, কিন্তু অখিল কিছুই বুঝতে পারে না। কৈলাস তাকে একটা কাপড় আনতে বললে সে দৌড়ে চলে যায়। অখিল কৈলাসকে জিজ্ঞেস করে ও কথা বলতে পারে না? কৈলাস বলে হ্যাঁ, বেচারা জন্ম থেকেই কথা বলতে পারে না, কিন্তু আজকাল কিছু ধনী লোকও তো ওর মতোই বোবা হয়ে গেছে, টাকা হলে আর মুখ থেকে কথাই বের হয় না। এই তো সেদিন একজন গাড়ি নিয়ে আসলো, কাজ শেষ করে চলে গেল, কোনো কথাই বললো না। এদের আসলে গরিবদেরকে দেখলে ঘৃণা হয়। রাতে সুমন্ত পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসলে অখিল রিপোর্ট পড়ে বলে এই 3 জনের পোস্টমর্টম রিপোর্ট পড়ে দেখা যাচ্ছে কেউ কিছু না ভেবে সোজা হাত দিয়ে একেবারে সোজা পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা তারা নিজেদের ইউরিনারি ব্লাডারে আঘাত করেছে যেন মৃত্যু নিশ্চিত হয়। আমার সন্দেহই ঠিক এগুলো আসলে খুন। সুমন্ত বলে আপনি যেমন বলেছিলেন সেই গাড়ির নম্বর প্লেটটা নকল, কনস্টেবলের কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। অখিল বলে কেউ আমাদেরকে বোকা বানিয়ে গাধার মতো ঘোরাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। তখনই প্রিয়া কফি নিয়ে এসে সুমন্তকে জিজ্ঞেস করে আনিকা কেমন আছে? সুমন্ত বলে আগামী সপ্তাহে বেবি শাওয়ার প্ল্যান করেছি, আপনি আর স্যার অবশ্যই আসবেন, আমি হাতে গোনা কয়েকজনকে আমন্ত্রণ করেছি। অখিল বলে ঠিক আছে, আমরা অবশ্যই আসবো। দেখতে দেখতে আনিকার বেবি শাওয়ারের দিন চলে আসে। সবাই আনন্দে মেতে আছে। অনিকাকে দেখে অখিল তার মধ্যে প্রিয়াকে কল্পনা করতে থাকে। রাতে প্রিয়া আর অনিকা গল্প করছে। অখিল হা করে তাদেরকে দেখছে। সুমন্ত অখিলকে বলে আমি আপনার যন্ত্রণাটা বুঝি, আমি আর আনিকা এতিমখানায় বড় হয়েছি, ভালোবেসে বিয়ে করেছি। ডক্টর বলেছে প্রেগন্যান্সির সুযোগ কম। ট্রিটমেন্টের কিছুদিন পরে আনিকা গর্ভবতী হলো। আমাদের জীবনটা পুরো বদলে গেল, আপনার জীবনও বদলে যাবে। অখিল বলে 2 বছর আগে আমাদের একটা সন্তান হয়েছিল, তবে সে মৃত হয়েছিল। আমি বাইরে আমার দুঃখ লুকাতে পারলেও প্রিয়া খুব ভেঙে পড়েছিল। 1 ঘন্টার মধ্যে সন্তানকে কবর দিয়েছি, প্রিয়াকে একবার দেখতেও দেইনি। অখিলের মনে পড়ে সেই রাতের কথা। নিজের সন্তানকে কবর দিয়ে অখিল চিৎকার করে কান্না করছিল। অখিল সুমন্তকে বলে আমি জানি না কেন প্রিয়া এখনো কনসিভ করতে পারছে না। সুমন্ত বলে সরি স্যার। অখিল শুধু অনিকা আর প্রিয়ার হাসির দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে অখিল থানায় এসে সুমন্তকে জিজ্ঞেস করে স্কেচটা শেষ হয়েছে? সুমন্ত বলে কিছু জায়গা নষ্ট হয়ে যাওয়ায় স্কেচ করতে সমস্যা হচ্ছে। রাতে অখিল বাসায় ফিরে দেখে প্রিয়া নেই। প্রিয়া আসলে তার শুটিং এর কাজে কোয়েম্বাটুর গেছে। একা অখিল আপন মনেই ভাবতে থাকে জাপানি সমুরাইরা যেমন আত্মহত্যা করত, এটা কি তেমন কিছু? হিন্দু খ্রিস্টান মিলিয়ে সবাই এমন কেন করছে? এসব আসলে কি একে অপরের সাথে যুক্ত? তখনই সুমন্ত কল করে বলে স্কেচ রেডি হয়ে গেছে, আপনাকে ছবি পাঠাচ্ছি। অখিল ছবি দেখে সুমন্তকে কল করে বলে এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সে বিশ্বনাথন আনন্দ, দাবার চ্যাম্পিয়ন, তাই না? সুমন্ত বলে হ্যাঁ স্যার। অখিল বলে আমরা একটা বড় সূত্র পেয়ে গেছে। দ্বিতীয় ভিকটিম মানে সিলভার বাড়িতে ক্লু ছিল কালো সাদা, দাবার গুটিও তো কালো আর সাদাই হয়। তৃতীয় ভিকটিম দীপক খ্রিস্টানের মতো অভিনয় করছিল। আমি তোমাকে জাপানিজ রাজা প্রিবারের কথা বলেছিলাম না? বইটা পুড়ে গেছে তাই নাম বলতে পারছি না, তবে বইয়ের নামের প্রথমে CHE ছিল। সব মিলিয়ে তো চেসি হবে। সব ক্লুই কিন্তু দাবা খেলার দিকে ইঙ্গিত করছে। তাড়াতাড়ি সুমন্তের কল কেটে প্রথম ভিকটিমের বাবাকে কল করে বলে বিনোদ কি দাবা খেলতো? লোকটা বলে হ্যাঁ। অখিল সিলভার মাকে কল করে জিজ্ঞেস করে আপনার ছেলেকে দাবা খেলতে জানে? সিলভার মা বলে হ্যাঁ। এরপর দীপকের স্ত্রী দীপাকে কল করলে সেও একই উত্তর দেয়। অখিল এবার গভীর চিন্তায় পড়ে যায়।
গল্প চলে আসে বর্তমানে। অখিল বিজয়কে বলে, যতই তদন্ত করছি ততই এই কেসের রহস্য আরো বাড়ছে, দিন দিন এই কেস আরো জটিল হয়ে যাচ্ছে। বিজয় বলে, কেস তো সলভ। অখিল অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? বিজয় বলে, কোটিপতি জেমসের প্রথম ছেলের নাম মার্টিন। এই কেস যেমন অদ্ভুত তেমন মার্টিনও খুব অদ্ভুত স্বভাবের। তার শুধু কালো রঙই পছন্দ, পাখির মধ্যে পেঁচা তার সবচেয়ে পছন্দের। পৃথিবী যাকে ভিলেন বলে সেই হিটলার মার্টিনের হিরো। ছোটবেলায় হিটলারের ইতিহাস আর তার মানসিকতা সম্পর্কে জানার পরে নিজের অজান্তেই হিটলার একদম তার মনে গেঁথে গেছে। মার্টিনের পছন্দের খেলা দাবা। ধীরে ধীরে দাবা খেলায় জেতা তার জন্য নেশায় পরিণত হয়ে গেল। একদিন মার্টিন তার ভাইয়ের সাথে দাবা খেলতে বসে, কিন্তু সেদিনই তার ভাইয়ের কাছে সে খুব বাজেভাবে হেরে গেল। হার মার্টিনের জন্য ছিল বিশাল বড় এক মানসিক ধাক্কা। রাগে উন্মাদ হয়ে সে তার ভাইকে খুন করে। মার্টিনের বাবা জেমস এক ছেলের হাতে অন্য ছেলের মৃত্যুর কথা জেনে একদম ভেঙে পড়ে। তবুও সে মার্টিনকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু কয়েকদিন পর মার্টিনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে স্থানীয় কিছু ছেলের সাথে দাবা খেলে, কিন্তু সবাই তাকে হারিয়ে দেয়। রাগে সে ঠিক করে যারা তাকে হারিয়েছে তাদেরকেও তার ভাইয়ের মতোই সে খুন করবে। ঠিক তখনই সে একটা বই পড়া শুরু করে যার নাম চেস দ্য সিক্রেট। বই পড়ে জানতে পারে জাপানের রাজ পরিবার বিশ্বাসঘাতকদের নিজের পেটে ছুরি মারতে বাধ্য করত। একদিন রাজা তার দাবা খেলার শক্তি যাচাই করার জন্য এক সৈনিকের সাথে দাবা খেলতে বসে, কিন্তু উল্টা সেই সৈনিকের কাছেই হেরে যায়। হারের কথা জানাজানি হলে তাকে সবাই অপমান করবে ভেবে রাজা সেই সৈনিককে নিজের পেটে ছুরি মারতে বাধ্য করে। রাজার আদেশ তাই সৈনিকও তাই করলো। মানুষ ভেবে নেয় যে বিশ্বাসঘাতকতার কারণে সৈনিক নিজেকে মেরে ফেলেছে। এটা পড়ে মার্টিনের মনে এক শয়তানি চিন্তা আসে। মার্টিন ঠিক করে নেয় যারা তাকে হারিয়েছে সে তাদের ওই রাজার মতো সাজা দিবে। একটা শয়তানকে জাগানোর জন্য ছোট্ট একটা ঘটনা আর একটা মুহূর্তই যথেষ্ট। এই বই মার্টিনের ভিতরে শয়তানকে জাগিয়ে তুলেছিল। হিটলারের মতে নিজের রাগকে ধরে রাখো, সময় হতেই সবাইকে শেষ করো। মার্টিনের মনে সেই কথাই বারবার ঘুরতে থাকে। হার মেনে না পারার অভ্যাস তাকে একটা মানুষ থেকে নৃশংস এক পশুতে রূপান্তরিত করে। অখিল রেগে বলে, তাই বলে এই সামান্য কারণে মানুষ এতটা নৃশংস কিভাবে হতে পারে? বিজয় বলে, তুমি জানো হার একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? দাবা 7ম শতাব্দীর আগে আবিষ্কৃত একটা খেলা। এটা ব্যবহার করে যুদ্ধের কৌশল তৈরি করা হতো। কারোর জন্য এটা কৌশল তৈরির খেলা। অখিল জিজ্ঞেস করে, কিন্তু মার্টিন কিভাবে তাদেরকে নিজেকে শেষ করতে বাধ্য করলো, আর তুমি বা এত কিছু জানলে কিভাবে? বিজয় বলে, মজার বিষয় কি জানো, মার্টিনের সেই ভাই এখনো মরেনি, তবে খুব তাড়াতাড়ি মরবে। বলেই বিজয় ছুরি বের করে। অখিল দ্রুত তার বন্দুক বের করে, কিন্তু বিজয় কেমন ভাবে যেন দরজার বাইরের দিকে তাকায়। অখিলও তার মতো বাইরের দিকে তাকাতেই দেখে কালো লম্বা কোট পরা একজন কালো ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। ছাতা সরাতেই অখিল দেখে এটা আর কেউ নয় বরং সেই সিরিয়াল সাইকো কিলার মার্টিন। মার্টিন ধীরে ধীরে অখিলের দিকে এগিয়ে আসতে থাকে। মার্টিন এগিয়ে এসে দাবার একটা গুটি সরিয়ে দেয়। সাথে সাথে বিজয় নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর সেখানেই পড়ে যায়। মার্টিন ছুরি বের করলে অখিল বন্দুক তাক করে। অখিল ছুরি নামাতে বলে মার্টিন বলে, আমি হলাম মন্ত্রী, তবে রাজা সে তো খুব তাড়াতাড়ি আসবে। বলেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে সেখানেই মারা যায়। অখিল বিজয় আর মার্টিনের দিকে হতবাক হয়ে তাকিয়ে মার্টিনের বলা কথাগুলো ভাবতে থাকে। তার মানে কি এই লোকটা আসল মার্টিন না? তাহলে আসল মার্টিন কোথায়? পরের দিন সকালে মিডিয়া অখিলের বাসার সামনে ভিড় করে। এসপি সেখানে আসতেই ইন্সপেক্টর তামিলকে বলে, কেসটা এখন থেকে তোমার, যত তাড়াতাড়ি পারো আমাকে রিপোর্ট দিবে। কথা বলতে বলতে তারা ভেতরে আসলে অখিলকে দেখে এসপি বলে, এখানে কি হচ্ছে? দুইজন তোমার বাসায় ঢুকে নিজেকে মেরে ফেললো, আর তুমি কি করছিলে? এসপি সবাইকে বাইরে বের করে অখিলকে বলে, মিডিয়া আমার পেছনে পড়ে আছে, তোমার উপর ভরসা করেছিলাম, সেটাই হয়তো আমার ভুল, তোমাকে এই কেস আর সামলাতে হবে না। তখনই আইজি কল দিলে এসপি বলে, এখন থেকে তামিল এই কেস সামলাবে। এইসব শুনে অখিলের প্রচুর রাগ হয়। সুমান অখিলের সাথে দেখা করতে আসলে অখিল বলে, যেহেতু এসপি স্যার আর সাহায্য করবে না তাই তুমিও এই কেস থেকে সরে যাও। সুমান বলে, না স্যার, আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। এত মানুষের জীবন গেছে, তাদের পরিবার জন্য ন্যায় দরকার। অখিল বলে, এই নম্বরটা নোট করো, 7305999904। এটা বিজয়ের নাম্বার। এই নম্বর দিয়ে তার ঠিকানা খুঁজে বের করো। অখিলের ডক্টরের কাছে আসলে ডক্টর বলে, এখন এই স্লিংস এর দরকার নেই, কিন্তু তার মানে এই না যে তুমি অ্যাকশনে নেমে পড়বে। আমি পেনকিলার লিখে দিচ্ছি। তখনই সুমান কল দিয়ে বলে, স্যার, আমি বিজয় আর মার্টিনের ঠিকানা পেয়ে গেছি, মান্নাভানুর লেকের একদম কাছেই। অখিল বলে, তুমি যাও, আমি আসছি। অখিল আর সুমান বিজয়ের বাড়িতে যেতেই বিজয়ের মা বলে, ঠিকই বলেছো, এই দুজনই আমার ছেলে, কিন্তু কিশোর আমার বড় ছেলে, ওর নাম মার্টিন না। অখিল বলে, কিশোরের কোনো আইডি প্রুফ আপনার কাছে আছে? বিজয়ের মা কিশোরের আইডি কার্ড এনে দিলে
অখিল তার ছবি তুলে জিজ্ঞেস করে মার্টিন নামের কাউকে চেনেন? বিজয়ের মা বলে এমন কাউকে তো চিনি না। অখিল বলে আপনার দুই ছেলে দাবা খেলতে জানতো? বিজয়ের মা বলে দুই ছেলেই ভালো দাবা খেলে। অখিল বলে ঠিক আছে। বিজয়ের বাসা থেকে বেরিয়ে অখিল সুমনকে জিজ্ঞেস করে আমি এটাই বুঝতে পারছি না যে কিশোর কেন নিজেকে মার্টিন বলে পরিচয় দেবে, কেন বিজয় নিজেকে মারলো আর বললো মার্টিনের ভাই খুব তাড়াতাড়ি মারা যাবে। সুমন বলে সে তো আমিও বুঝতে পারছি না। অখিল বলে আমার ভিজিটিং কার্ড ওই মহিলাকে দিয়ে আসো। সুমন বাসার ভিতরে গিয়ে মহিলাকে কার্ড দিয়ে বলে আপনার কোনো সাহায্যের দরকার হলে আমাদেরকে জানাবেন। বিজয়ের মা কার্ড দেখে বলে ইন্সপেক্টরের নাম কি অখিল? বিজয়ের মা বলে আমি এখনই আসছি। এদিকে অখিলের কাছে একটা কল আসে। অপর পাশ থেকে কিছু একটা শুনে অখিল হতবাক হয়ে যায়। এদিকে বিজয়ের মা একটা কালো গিফট বক্স এনে সুমানদের হাতে দেয়। কল কাটতেই অখিল দ্রুত সুমানদের কাছে আসে। সুমান আর অখিল দ্রুত হাসপাতালে যায়। প্রিয়া সুমানকে দেখে বলে তুমি ফোন নিয়ে যাওনি? হুট করেই আনিকার লেবার পেইন ওঠে। প্রতিবেশী থেকে কল পেয়ে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি, তোমার মেয়ে হয়েছে। সবাই মিলে বাচ্চাকে দেখতে আসে। নতুন বাচ্চাকে নিয়ে হেসে খেলে সবার দিন বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন অখিলের বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই প্রিয়া দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। তামিল বলে আমরা আপনার বাসায় হওয়া সুইসাইডের বিষয় ইনকোয়ারি করতে এসেছি। অখিল আসতেই তামিল জিজ্ঞেস করে এই বাড়িতে আপনার দুজনেই থাকেন? অখিল বলে হ্যাঁ। তামিল বলে ঠিক আছে, আপনি কি ভিকটিমদের ব্যক্তিগতভাবে চিনতেন? অখিল বলে বিজয় আমার কলেজের বন্ধু, কিন্তু খুব বেশি কাছের না। কিশোরকে সেদিনই প্রথম দেখেছি। তামিল বলে তাহলে তারা কেন আপনাকে দেখতে এসেছিল? অখিল বলে হঠাৎ একদিন ফোনে একটা বিষয় নিয়ে কথা বলতে আমাকে ডাকলো, দেখা করতে গেলাম। তারপর ওরা নিজেই দেখা করতে আসলো। সব ঠিকঠাকই চলছিল। তারপর কিশোর আসলো আর হঠাৎ করে দুইজন মারা গেল। তামিল বলে এগুলো বিশ্বাস করার মতো কোনো কথা না, তা আপনিও জানেন। অখিল বলে কিন্তু সেদিন আসলে এমনটাই হয়েছিল। তামিল বলে এটা মনে রাখবেন যে আপনি কিন্তু সাসপেক্ট লিস্টে আছেন। তামিল জিজ্ঞেস করে আপনার কাছে বিজয়ের ফোন নেই তো? অখিল বিজয়ের ফোন তামিলকে দিলে তামিল ফোন নিয়ে চলে যায়। এসপি অখিলকে কল দিয়ে বলে তোমার ছুটি শেষ হয়ে গেছে, এক কাজ করো আরো 15 দিন ছুটি বাড়িয়ে নাও। এই মুহূর্তে জয়েন করলে অনেক সমস্যা হতে পারে। এই কেস তামিলকেই সামলাতে দাও। অখিল বলে এই কেস আর আগের 3টা কেস একে অপরের সাথে জড়িত। এসপি চিৎকার করে বলে আমি তো সেটাই বলছি, আমাকে বোঝাতে এসো না। অখিল রেগে ফোনটা ছুঁড়ে মারে। ব্যাগ জড়িয়ে গিয়ে রাগ বের করার জন্য পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়া অখিলের ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেয়। সুমান বলে এসব কেন করছেন? অখিল সুমানকে ঝাড়ি দিয়ে বলে আমাদের কাছে কোনো লিড নেই আর এরা আমাদেরকে দাবিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। সুমানদের মনে পড়ে বিজয়ের মা সুমানকে একটা কালো রঙের গিফট বক্স দিয়ে বলে এটা বিজয়ের রুমে পেয়েছিলাম, উপরে অখিল লেখা ছিল। সুমান তাড়াতাড়ি করে অখিলের গাড়ির চাবি নিয়ে দৌড় দিয়ে গাড়ি থেকে সে গিফট বক্স নিয়ে এসে অখিলকে দিয়ে বলে বিজয়ের মা দিয়েছিল, সেদিন আনিকার কথা শুনে বলতে ভুলে গিয়েছিলাম। অখিল বাক্স খুলে দেখে তাতে একটা ভুতুম প্যাঁচার শোপিস। অখিল প্রচুর রেগে শোপিসটা ছুঁড়ে মারলেই সেটা ভেঙে দুভাগ হয়ে যায়। ভেতর থেকে একটা নাম্বার দেওয়া তালা বের হয়। সুমান তালা হাতে নিয়ে বলে এটা তো কোনো মোবাইল নম্বর মনে হচ্ছে, মার্টিন আমাদেরকে হিন্ট দেওয়ার চেষ্টা করছে না তো? প্রিয়া বলে যদি তাই হয় তাহলে নম্বর লকের তালা কেন বেছে নিল? অখিল এবার বেশ চিন্তায় পড়ে যায়। সারা রাত ধরে সেই লক খোলার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভই হয় না। সকাল রেডি হয়ে বের হতে গেলেই প্রিয়া এসে বলে তুমি সারা রাত ঘুমাওনি, এখন বিশ্রাম নাও। অখিল কিছু না বলেই থানায় চলে যায়। এসপি কে বলে স্যার বিশ্বাস করেন কোনো ঝামেলা ছাড়াই আমি এই কেস সলভ করব। এসপি বলে তোমাকে যা বলেছি সেটা মেনে চলো, যতক্ষণ কিছু না বলি ততক্ষণ কোনো কথা বলবে না। অখিল হতাশ হয়ে রাস্তায় বসে চিন্তা করতে থাকে সুমাতের কথা কি তাহলে সত্য? মার্টিন কি কোনো হিন্ট দিচ্ছে? এসব নিয়ে চিন্তা করতে করতে অখিল বাসায় ফেরার সময় রাস্তার পাশের এক গ্যারেজের মালিক তার কর্মচারী নম্বর প্লেট চেঞ্জ করেনি বলে রেগে ছুঁড়ে মারে। প্লেটটা অখিলের সামনে গিয়ে পড়ে। অখিল সাথে সাথেই দাঁড়িয়ে যায়। মালিক ক্ষমা চেয়ে বলে ভুল হয়ে গেছে। অখিলের মনে পড়ে গাড়ির নম্বর প্লেটটা তো মিথ্যা ছিল। সুমাত লাইসেন্স চেক করে দেখেছিল সেটাও মিথ্যা। কিছুক্ষণ পর সুমাত অখিলের বাসায় এসে সিসিটিভি ফুটেজ দেখালে সেখান থেকে জুম করে অখিল গাড়ির নম্বর প্লেট খেয়াল করে। সেই নম্বর দিয়েই লক খোলার চেষ্টা করে। সাথে সাথেই লক খুলে গেলে অখিল সম্পূর্ণ নম্বর বলে সুমান নম্বরটা নোট ডাউন করে সাইবার ক্রাইমে কল দিয়ে বলে এই গাড়ির লোকেশন ট্রেস করো। গাড়ি ট্রেস করে অখিল আর সুমান এক সাইকিয়াট্রিস্টের ক্লিনিকে গিয়ে তাকে গান পয়েন্টে রাখে। এটাই সেই ডক্টর রুদ্রান যাকে প্রথমে ইন্টারভিউতে দেখা গিয়েছিল। রুদ্রান হতবাক হয়ে জিজ্ঞেস করে কারা তোমরা? অখিল বলে আমার নামে গিফট পাঠিয়ে আমাকেই ভুলে গেছেন। ডক্টর বলে কিসের গিফট আর কে আপনারা? সুমান বলে নাটক বাদ দেন, আমরা সব জানি। রুদ্রান বলে দেখো আমার সাথে সম্মান দিয়ে কথা বলো, আমি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, তোমরা হয়তো আমাকে ভুল মানুষের সাথে গুলিয়ে ফেলছো। অখিল বলে ডক্টর হয়তো ঠিকই বলছে, মার্টিনই আমাদেরকে তার পেছনে ঘুরাচ্ছে, এত সহজে সে সারেন্ডার করবে না, আসলে মার্টিন আমাদের সাথে খেলছে। রুদ্রান জিজ্ঞেস করে কি হচ্ছে সব? অখিল বলে আমাদেরই হয়তো কোনো ভুল হয়ে গেছে। অখিল ডক্টরকে এই পর্যন্ত হওয়া সব খুলে বলে। সব শোনার পর রুদ্রান বলে আমি
জানি না আমার নম্বর কিভাবে তোমাদের কাছে পৌঁছালো, কিন্তু আমি যা বলতে যাচ্ছি হয়তো এই কেস সমাধানে সেটা অনেক সাহায্য করতে পারবে। জাপানিজ রাজারা তাদের যোগ্যতা যাচাই করার জন্য সেনাবাহিনীর সাথে দাবা খেলতো। সুমান বলে সেই রাজা হেরে গিয়েছিল তাই তো? তখন রাজা তার সম্মান বাঁচাতে সেই সেনাকে নিজেকেই শেষ করতে বলে। ডক্টর বলে ঠিকই বলেছ, কিন্তু রাজা পরবর্তীতে অন্য এক সেনার সাথে খেলে আর এবারও সেই সেনা জিতে যায়। আর এবার রাজা তার বানানো নিয়ম অনুযায়ী নিজেকে শেষ করে দেয়। সুমান অবাক হয়ে জিজ্ঞেস করে রাজাকে নিজেকে শেষ করতে বাধ্য করেছিল? রুদ্রান বলে হ্যাঁ, সেনা তার স্ট্র্যাটেজি দিয়ে রাজাকে বাধ্য করেছিল আর এটাই তার সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। অখিল জিজ্ঞেস করে কি স্ট্র্যাটেজি? রুদ্রান বলে মেসমারিজম, মানে বশীকরণ। এর মাধ্যমে মানুষ তার সামনের মানুষকে বশে নিয়ে ঝগড়া, মারামারি, খুন যা চায় তাই করাতে পারে। তোমরা যে আসামিকে খুঁজছো সেও হয়তো এই টেকনিক ব্যবহার করছে। 200 বছর আগে এই বিষয়ে বেশ চর্চা হতো, অর্ধেক দুনিয়া এটা নিয়েই কথা বলতো। সুমান বলে আপনি লোকের বানানো গল্প শোনাচ্ছেন তাই না? রুদ্রান বলে এটা একটা ভুয়া সায়েন্স, এর কোনো ব্যাখ্যা নেই। তবে মানুষ এখন যে কোনো বিষয়ে সত্য জানার জন্য এই মেসমারিজম বা বশীকরণ বিদ্যা ব্যবহার করছে। জার্মানি বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, যার নাম ফ্রান্স অ্যান্টন মেসমার। নিশ্চয়ই মনে আছে এটাই সেই গবেষক যার কথা গল্পের প্রথমেই বলা হয়েছিল। রুদ্রান বলে অ্যান্টন মেসমারের মতে আমি তুমি এই পুরো দুনিয়া হিপনোটিজমের নিয়ন্ত্রণে। মার্টিনও এই টেকনিক ফলো করছে। অখিল জিজ্ঞেস করে এটা কি এখনো সম্ভব? ডক্টর বলে রাজনীতিবিদদের আসল চরিত্র জানার পরেও তারাই আবার ক্ষমতায় আসে। তাদের ফ্যান ফলোয়ারও বেশি, কারণ তাদের মন ভুলানো ভাষণ। অখিল জিজ্ঞেস করে এটা কি কোনো মানুষকে অন্য এক জীবনযাপন করাতে ম্যানিপুলেট করতে পারে? রুদ্রাম বলে হ্যাঁ, নেটের সার্চ দিয়ে দেখায় 1978 সালে জিম জনস নামের এক লোক 918 জন মানুষকে সাইনাইড খেতে বাধ্য করে আর তার চোখের সামনেই সবাই মৃত্যুবরণ করে। 918 জনের মধ্যে 304টা বাচ্চাও ছিল। এটা দুনিয়ার সবচেয়ে বড় গণ আত্মহনন ছিল। তোমরা যেমন মিথ্যে কথা বলছো এটা আগেও হয়ে গেছে। আমাদের মানুষের কাছে আরেকজনকে কনভিন্স করার সেই ক্ষমতা আছে, কিন্তু এই ধরনের ক্রিমিনালদের কাছে এই শক্তিটা একটু বেশি পরিমাণে থাকে। যারা এমন বশীকরণ থেকে বেঁচে ফিরেছে তাদের মতে যখন হিপনোটাইজ করা শুরু করে তখন ওই সাইকোরা স্বাভাবিক কথা দিয়েই শুরু করে, এরপর কথার মাধ্যমে ধীরে ধীরে তাদের দুনিয়ায় নিয়ে যায়, মানে ব্রেইন ওয়াশ করে। অখিল বলে আপনি অনেক রহস্যের সমাধান দিয়েছেন যা এতদিনে আমি সলভ করতে পারছিলাম না। যদি আর কিছু দরকার পড়ে আপনাকে কল দিব। বাসায় ফিরে সুমান অখিলকে জিজ্ঞেস করে একটা জিনিস বুঝতে পারছি না, মার্টিন আমাদেরকে কেন ক্লু দিল? অখিল বলে এই কেস আমি নিজের থেকে নেইনি, ওই মার্টিনই আমাকে নিতে বাধ্য করেছে। প্রথম দুটো মৃত্যু ভিকটিমদের বাসায় হয়, কিন্তু তৃতীয়টা আমার বাসার কাছের পার্কে। তার উপরে এই 3টা মৃত্যু হওয়ার আগেই আমি ওই বইটা পেয়েছিলাম। এই সব আসলে মার্টিনেরই মাস্টার প্ল্যান। ভিকটিমদেরকে দিয়ে আমাকে ক্লু দিয়েছে, বিজয়ের সাথে পরিচয় করিয়েছে। কিশোরী মার্টিন এটা বিশ্বাস করানো সবকিছুই তার প্ল্যান, কিন্তু বিজয় বলেছিল মার্টিনের ভাই মার্টিনের সাথে গেম খেলে জিতে যায়, কিন্তু মার্টিন তার ছোট ভাইকে মেরে ফেলে। তবে সেই ভাই নাকি এখনো বেঁচে আছে। বিজয় যখন নিজের জীবন নিচ্ছিল তখন বলেছিল সেই ভাই নাকি মারা যাবে। আমার সন্দেহ যদি ভুল না হয় তাহলে মার্টিনের নেক্সট টার্গেট তারই ছোট ভাই। সুমান জিজ্ঞেস করে আমরা তাকে খুঁজবো কিভাবে? অখিল বলে মার্টিন আমাদেরকে ক্লু দিয়েছে, তার পছন্দের রং কালো, পছন্দের পাখি পেঁচা, আর তার পছন্দের মানুষ হিটলার। সাইকিয়াট্রিস্টের মতে মার্টিন শান্ত আর হিংস্র স্বভাবের, সে আমাদের আশেপাশেই কোথাও আছে। সুমান বলে মেকানিক শপের বোবা ওই ছেলে না তো? অখিল আর সুমান সেই বোবাকে গিয়ে ধরলে সে হাত জোর করে তাকে ছাড়তে বলে, বারবার ইশারা করে সেই গ্যারেজে যেতে বলে। অখিল আর সুমান শপে এসে দেখে এক লোক কৈলাসকে মারছে। অখিলকে দেখে দৌড়ে পালালে সুমান তার পিছু নেয়। অখিল জিজ্ঞেস করে কি হয়েছে? কৈলাস বলে বাইক ঠিক করতে দিয়েছিল, এখন এসে বলছে অনলাইনে টাকা দিবে। আমি প্রশ্ন করলেই আমাকে মারা শুরু করে। অখিল জিজ্ঞেস করে এই বোবা কি আসলেই বোবা? কৈলাস বলে হ্যাঁ, ওকে অনেক বছর ধরেই চিনি। অখিল জিজ্ঞেস করে তার পরিবার কোথায়? কৈলাস বলে তা জানি না, সব জায়গায় কাজ করে বেড়ায়, আমার দয়া হয়েছিল তাই এখানে কাজ দিয়েছি। সুমান এসে বলে লোকটা পালিয়ে গেছে। গ্যারেজ থেকে ফিরে যেতে গেলে অখিলের মনে পড়ে কৈলাস একদিন এক গাড়ি ড্রাইভারের কথা বলেছিল যে খুব ভাব দেখিয়ে একটা কথাও বলেনি। অখিল কৈলাসকে তার সম্পর্কে জিজ্ঞেস করলে কৈলাস বলে তার চেহারা মনে পড়ছে না, গাড়ির মডেলও জানি না, তবে রং ছিল কালো। অখিল জিজ্ঞেস করে কোনো বিশেষ কিছু কি মনে পড়ে? কৈলাস অনেক ভেবে বলে স্টিয়ারিং এর উপরে পেঁচার ছবি ছিল। অখিল জিজ্ঞেস করে তাকে অন্য কোথাও দেখেছো? কৈলাস বলে না। অখিল বলে যদি আবার কখনো দেখো আমাকে জানাবে। বাসায় গিয়ে অখিল স্মোক করতে করতে চিন্তা করতে থাকে। হঠাৎ সিগারেটের আগুন দেখে সেই পোড়া বইয়ের কথা মনে পড়তেই রুদ্রানের বলা কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। অখিল চিন্তা করতে থাকে যে রুদ্রান কিভাবে ওই জাপানিজ রাজার গল্প জানলো, কারণ এই বইয়ের একটাই কপি আর সেটা তার কাছে আছে। রুদ্রানের উপর সন্দেহ হওয়ায় তখনই গাড়ি নিয়ে চলে যায় রুদ্রানের ক্লিনিকে। বন্দুক তাক করে ভেতরে ঢুকেই রুদ্রানকে দেখে বলে আপনি সেই মার্টিন তাই না? রুদ্রান না বলেই বাকি সবার মতো পেটে চাকু
ঢুকিয়ে দেয়। অখিল তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালে আসে। ডক্টর বলে ক্ষত বেশি গভীর ছিল না, সেলাই দিয়েছি, ঠিক হয়ে যাবে। অখিল ভেতরে এসে জিজ্ঞেস করে, আপনি কিছু লুকাচ্ছেন তাই না? অমন কেন করতে গেলেন? আর এই জাপানিজ প্রথা সম্পর্কে আপনি কিভাবে জানেন? গল্প চলে আসে অতীতে। ছোট্ট মার্টিন হলো রুডনের বেস্ট ফ্রেন্ড জেমসের ছেলে। হিটলারের প্রতি মার্টিনের এত পাগলামি দেখে জেমস রেগে হিটলারের ছবি ভেঙে মার্টিনকে বকা দিয়েছিল। সেই থেকেই মার্টিন তার বাবার উপরে রাগ, কিন্তু মা মার্টিনের খুব যত্ন করত, তাকে সব সময় আগলে রাখতো। মার্টিনের একমাত্র বন্ধু ছিল তার মা। মার্টিনের মা প্রায় অসুস্থ থাকতো, সেজন্য সে ওষুধও খেত। মার্টিন সব সময় মায়ের সাথেই থাকতো। মার্টিনের দাবা খুব পছন্দ, তাই সে মাকে দাবার রাজার গুটি আঁকিয়ে দেখায়, তবে বাবাকে দেখায় না। বাবার সাথে কখনোই কিছু শেয়ার করতো না। জন্মদিনে মা মার্টিনকে একটা দাবা গিফট করেছিল, সেই থেকেই মার্টিন মায়ের সাথেই খেলতো। প্রতিবার মার্টিন জিতে যেত, আর মা পরম আদরে তার কপালে চুমু এঁকে দিত। ফ্যামিলি ট্রিপে গিয়ে বাকিরা খেলাধুলা করলেও মার্টিন চুপচাপ এক কোনায় বসে থাকতো। বাবার কাছ থেকেই মার্টিন ড্রাইভিং শেখে। একদিন মার্টিনের মা হঠাৎই মারা যায়, সেই থেকে মার্টিন একদম একা হয়ে যায়। মায়ের মৃত্যুতে ভয়ানক মানসিক ট্রমায় চলে যায়। একদিন মার্টিন তার ছোট ভাই বিটুর সাথে দাবা খেলতে বসে। বিটু সেই খেলায় জিতে গেলে মার্টিন এইটুকু বাচ্চার কাছে হার সহ্য করতে পারে না। এতদিন সে জিততো আর মায়ের ভালোবাসা নিত, তবে আজ উল্টা হওয়ায় মেয়ে নিতে না পেরে টর্চ লাইট দিয়ে বিটুর মাথায় বাড়ি মারে। মাথা ফেটে রক্ত পড়ার কারণে বিটু মারা যায়। মার্টিন গাড়ির ডিকিতে বিটুর লাশ নিয়ে গিয়ে জঙ্গলের মাঝে ফেলে দেয়। মার্টিনের বাবা বাসায় এসে কোথাও মার্টিন আর বিটুকে পায় না। মার্টিন বাসায় এসে রক্ত মুছে ফেলে। তখনই বাবা এসে জিজ্ঞেস করে বিটু কোথায়। মার্টিন চুপ করে থাকে। তখনই জেমসের কাছে একটা কল আসে। ফোনের অপর পাশ থেকে কিছু শুনে জেমস হতবাক হয়ে মার্টিনের দিকে তাকায়। মার্টিনকে টেনে থানায় নিয়ে আসলে এক ছেলে বলে এই ছেলেটাই ছিল। মার্টিন যখন বিটুকে ফেলে দিচ্ছিল তখন এই ছেলেটা সাইকেল নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, তাই সে মার্টিনকে দেখে ফেলে। মার্টিন রাগী চোখে ছেলেটার দিকে তাকায়। সেদিন সেই ছোট ছেলেটা আর কেউ নয়, বরং অখিল নিজেই। পুলিশ মার্টিনকে বসতে বললে অখিল আর তার বাবাকে এক কনস্টেবলের সাথে ক্রাইম স্পট দেখতে পাঠায়। অখিল চলে গেলে পুলিশ মার্টিনের বাবাকে বলে ওই ছেলে আপনার ছেলেকে লাশ ফেলতে দেখেছে। আমি আপনার গাড়ি নম্বর জানতাম, তাই আপনাকে সত্য জানাতে পেরেছি, না হলে কি হতো জানি না। জেমস অসহায়ের মতো কান্না করে দেয়। অফিসার টিমের সাথে মিলে সমস্ত জায়গায় লাশ খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও লাশ পায় না। ছেলেকে হারিয়ে জেমস আর্তনাদ করে গাছের সাথে হেলান দিয়ে শুয়ে অঝরে কান্না করতে থাকে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর জেমস পুলিশকে এক বান্ডিল টাকা দেয়। অফিসার বলে এটা শুধু আপনার জন্যই করছি, লাশ যেহেতু পাইনি তাই ওকে ছেড়ে দিচ্ছি, ওকে এখান থেকে নিয়ে যান। জেমস রুদ্রানকে বলে বিটুকে হারানোর কষ্ট সহ্য করার মতো না, কিন্তু মার্টিনকেও পুলিশের হাতে দিতে পারছি না। আমি কি অবস্থায় আছি তুমি কি বুঝতে পারছো? রুদ্রান বলে দেখো দোষ আমাদেরই। মার্টিনের মা যখন বেঁচে ছিল তখনও মার্টিন মানসিকভাবে সুস্থ ছিল না। মার্টিন আসলে তার হার মেনে নিতে পারে না, ওর সবসময় জেতার অভ্যাস, এই জন্যই নিজের ভাইকেও মেরে ফেলেছে। এটাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। জেমস জিজ্ঞেস করে এসব কি বলছো? ওকে ঠিক করার কোনো উপায় আছে? আমার আপন বলতে ও একাই আছে, ওকেও আমি হারাতে চাই না। রুদ্রান বলে আমাকে চেষ্টা করতে দাও। মার্টিন সবসময় জীবনে জিততে পারবে না, তাই ওকে হার মানতে শিখতে হবে। ওর পছন্দের দাবাই ওর সাথে খেলতে হবে, ওকে হারাতে হবে। তখন ওর অনেক রাগ হবে, অনেক হিংস্র হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটাকে শিক্ষা হিসেবে নিয়ে নিবে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জেমস মার্টিনের বয়সী অনেকগুলো ছেলে এনে মার্টিনের সাথে দাবা খেলতে বলে। সবার সাথে মার্টিন হেরে গেলে পাগলের মতো হিংস্র আচরণ শুরু করে। জেমস শান্ত করতে গেল, মার্টিন তার কথা শোনে না। এভাবে মার্টিন হাঁটতে থাকে আর তার পাগলামও দিন দিন বাড়তে থাকে। একদিন মার্টিন আয়নায় খেয়াল করে খেলার সময় মার্টিন যখন হেরে যাচ্ছে তখন তার বাবা হাসছে। খেলা শেষে মার্টিন জানলা দিয়ে দেখে জেমস যাদের খেলতে নিয়ে আসে তাদেরকে মার্টিনকে হারানোর জন্য টাকা দিচ্ছে। মার্টিনের রাগ আরো বাড়তে থাকে। মার্টিন জেমসকে ফার্ম হাউসে নিয়ে আসে। জেমস জিজ্ঞেস করে হঠাৎ আজ এখানে কেন নিয়ে আসলে? মার্টিন কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। বাবা ছেলে সামনাসামনি বসে আছে। মার্টিন এক গ্লাস ড্রিঙ্ক ছেলে দিলে জেমস জিজ্ঞেস করে এসব কেন করছো? মার্টিন রক্ত লাল চোখে তাকিয়ে দাবার গুটি সাজিয়ে বাবাকে খেলা শুরু করতে বলে। খেলতে খেলতে মার্টিন যে কিনা এতদিন জেতার জন্য খেলতো সে আজ নিজে থেকেই হেরে যায়। বাবা ভয়ে বলে চেকমেট। ঠিক তখনই ড্রিঙ্কস এর বোতল দিয়ে মার্টিন তার বাবার মাথায় জোরে একটা বাড়ি মারে। বাবার সাথে সাথেই নিচে পড়ে যায়। মার্টিন জেমসের পকেট থেকে গ্যাস লাইট বের করে সেই ফার্ম হাউসকে জেমস সহ আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। জেমস যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, কিন্তু সাইকো মার্টিনের তাতে কিছুই যায় আসে না। সে তার মতোই সেখান থেকে চলে যায়। তবে তার রাগ আর হিংসা সেখানেই থেমে যায়নি। কয়েক বছর পরে মার্টিনের কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু একদিন সে ফিরে আসে। মার্টিন রুদ্রানকে বলে যেহেতু লাশ পাওয়া যায়নি তার মানে বিটু মরেনি, কিন্তু সে খুব শীঘ্রই মারা যাবে। শুধু বিটু না, আমাকে যারা যারা হারিয়েছিল সবাই মরবে। রুদ্রান বলে শেষবার মার্টিন আমাকে এটাই বলেছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সে বশীকরণ বিদ্যায় অভিজ্ঞ হয়ে ফিরে এসেছে। মার্টিন আমাকে বলেছিল তুমি আমাকে খুঁজতে আসবে, তখন যেন তোমাকে এই
বশীকরণ বিদ্যার কথা বলি, আর না বললে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমাকে এমন কঠিন অবস্থায় জটিল পরিস্থিতিতে ফেলে মার্টিন সাইকোর মতো মজা নিচ্ছিল। ওকে সুস্থ করার জন্য আমি যেই পদ্ধতি অবলম্বন করেছিলাম তার সব বিফলে গেছে। মার্টিন আরো উল্টা হিংস্র আর ভয়ানক হয়ে গেছে। আসল কথা হলো আমি একটা সাইকো সিরিয়াল কিলার তৈরি করেছি। সেই তীব্র অপরাধ বোধের জন্যই আমি আমার জীবন নিতে চেয়েছিলাম। অখিল বলে, এখন বুঝলাম মার্টিন কেন এই কেসে আমাকে জড়িয়েছে, কারণ আমি ওর ভাইয়ের মৃত্যুতে ওকে খুনি হিসাবে ধরিয়ে দিয়েছিলাম। তাই এখন সে আমাকে চ্যালেঞ্জ করছে যেন আমি ওর ভাইকে হত্যা করা থেকে আটকাই। অখিল রুদ্রানকে বলে, আপনি একমাত্র ওর ভাইকে দেখেছেন, তার সম্পর্কে কিছু কি মনে আছে? বা বিটুর মিসিং কেস কত তারিখে করা হয়েছিল তা মনে আছে? রুদ্রান অনেক ভেবে একটা ডেট বললে অখিল হাসপাতাল থেকে বের হতে হতে রেকর্ড রুমের রাজেশকে কল দিয়ে বলে, 2007 সালে 13 নভেম্বর বিটুর মিসিং কেস সম্পর্কে একটা ফাইল আছে, জলদি সেটা আমাকে পাঠাও। এদিকে কৈলাস পেঁচা গাড়ির সেই লোককে দেখে অখিলকে কল দিয়ে বলে, সেই লোকটাকে মুন্সিকাল এরিয়ার দিকে যেতে দেখলাম। মার্টিন একটা বাসার সামনে দাঁড়ায়। অখিল দ্রুত সুমানকে কল দিয়ে বলে, মার্টিন তোমার এরিয়াতে আছে, ওকে তাড়াতাড়ি ট্রাক করো, আমি এখনই আসছি। মার্টিন সে বাসার দরজা নক করলে সুমান দরজা খুলে দেখে চারিপাশে ধোঁয়ায় ভরা। হাত দিয়ে কোন রকমের ধোঁয়া সরিয়ে খেয়াল করে লম্বা চুল লম্বা দাড়ির এক লোক, মানে সুমান্তি হলো মার্টিনের হারিয়ে যাওয়া ভাই ব্রিটু। অখিল রিপোর্ট পেয়ে দেখে এফআইআর লেখা ব্রিটুর কাঁধে তিল আছে। অখিলের মনে পড়ে সুমান যখন তার সাথে জয়েন করেছিল তখন এসপি অখিলকে সুমান্তের ফাইল দিয়েছিল, সেখানে লেখা ছিল তার কাঁধে একটা তিল আছে, যেটা অখিল নিজেও খেয়াল করেছিল। অখিল বুঝে যায় সুমান্তি আসল ব্রিটু। অখিল সুমানকে কল দেয়, কিন্তু ফোন নিচে পড়ে যাওয়ায় কল আর রিসিভ হয় না। সুমান জিজ্ঞেস করে, কে আপনি? মার্টিন শয়তানি এক হাসি দিলে সুমান খেয়াল করে তার গলায় সেই প্যাঁচার লকেট। সুমান বুঝে যায় এটাই সেই মার্টিন। মার্টিন তার এত বছরের জমানোর রাগ আর হিংসা মনে করে একটা পকেট ওয়াচ বের করে বলে, তোমাকে একটা গোপন কথা বলবো, মানে এই ঘড়ি হলো সেই বশীকরণের যন্ত্র, এটা দিয়েই সে সবাইকে নিজেকে শেষ করতে বাধ্য করেছিল। অখিল গাড়ি চালাতে চালাতে কল দিয়েই যায়, কিন্তু সুমান কল রিসিভ করে না। সুমান ঘড়ির দিকে এক নজরে তাকিয়েই থাকে। অখিলের মনে পড়ে সুমান একবার বলেছিল সুমান আর অনিকা অনাথ আশ্রমে বড় হয়েছে। অখিল দ্রুত আনিকাকে কল দেয়। আনিকা বলে, আমি বাচ্চাকে টিকা দিতে হাসপাতালে এসেছি। অখিল জিজ্ঞেস করে, সুমান কি কখনো তার ভাইয়ের ব্যাপারে কিছু বলেছিল? আনিকা বলে, না, তার মাথায় আঘাত লাগার পর থেকে সে কিছুই মনে করতে পারেনি। কেন, কি হয়েছে? হঠাৎ অখিলের গাড়ির চাকা কাদায় আটকে যায়। অখিল বলে, আমি একটু পরেই কল দিচ্ছি, বলেই কল কেটে দেয়। অখিল অনেক চেষ্টা করেও গাড়ি কাদা থেকে বের করতে না পারলে সেই রাস্তা দিয়ে দৌড়ে যেতে থাকে। আজ একটু দেরি মানে সব একদম শেষ। এদিকে মার্টিন সুমানকে তার সেই ঘড়ি দেখিয়ে আর কি যেন সব মন্ত্র পড়ে বসে প্রায় নিয়েই নিয়েছে। সুমান ভয়ানক দৃষ্টিতে মার্টিনের দিকে তাকিয়ে আছে। অখিল তখনও প্রাণপণে ছুটেই যাচ্ছে। সময় শেষ হতেই মার্টিন শয়তানি এক হাসি দিয়ে ঘড়িটা পকেটে রেখে একটা বড় চাকু বের করে। আনিকা তখনই বাসায় ঢুকতে দেখে মার্টিন সামনে বসে শয়তানের মতো হাসছে, আর সুমান সেই চাকু নিয়ে নিজেকে আঘাত করতে যাচ্ছে। আনিকা দৌড়ে সুমান্তের হাত ধরে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। মার্টিন চোখ দিয়ে ইশারা করতেই সুমান আনিকাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে সেই চাকু গিয়ে লাগে সোজা আনিকার গলায়। সাথে সাথে আনিকা মেঝেতে পড়ে গেলে সেখানেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তবুও সুমান্তের মধ্যে কোনো অনুভূতি নেই। সে এক নজরে মার্টিনের দিকে তাকিয়েই থাকে। সুমান্তের হাতে এভাবে তারই প্রাণপ্রিয় স্ত্রীকে খুন করিয়ে মার্টিন পৈশাচিক হাসি হাসতে থাকে। সুমার সাথে সাথেই চাকু তার পেটে ঢুকিয়ে দেয়। চাকু দিয়ে পেট কাটার আগে অখিল দৌড়ে এসে তাকে কোনো রকমে আটকে তার হাত ছড়িয়ে নিলে চাকু সুমান্তের হাত থেকে পড়ে যায়। সাথে সাথেই সুমান অসাড় হয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। অখিল জলদি একটা তোয়ালে দিয়ে সুমান্তের পেটের ক্ষতস্থান শক্ত করে বেঁধে দেয় যেন রক্তপাত কম হয়। প্রচন্ড রেগে মার্টিনের দিকে তাকাতেই তার মনে পড়ে সেদিন যখন গুন্ডারা তার হাতে গুলি করে পালায়, তখন এই মার্টিনই সেখানে এসে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়। মানে এই মার্টিন সব সময় তার খুব কাছে থেকে তার উপর নজর রাখছিল। মার্টিন বলে, তোকে সেদিন কেন বাঁচিয়েছিলাম জানিস? যেন আমি তোর জীবন নিয়ে এভাবে খেলতে পারি। বলেই তার দিকে তেড়ে আসলে নিচে ছোট বোনের মতো আনিকার লাশ এভাবে দেখে প্রচুর রেগে অখিল মার্টিনকে জোরে ঘুষি দিতে গেলেই মার্টিন সরে গিয়ে উল্টা অখিলকে ইচ্ছা মতো মারতে থাকে। অখিল শত চেষ্টা করেও তাকে মারতে পারে না। মার্টিন তাকে একের পর এক মারতেই থাকে। অখিল প্রচুর রেগে মার্টিনের পেটে জোরে এক লাথি মারে। সাথে সাথে মার্টিনের মুখ থেকে রক্ত বের হলে সে প্রচুর রেগে অখিলকে টেবিলে আছড়ে ফেলে মারতে গেলেই অখিল সরে যায়। শুরু হয় তুমুল মারামারি, কেউ কারো থেকে কম না। কিন্তু মারামারির এক পর্যায়ে অখিল মার্টিনকে মেঝেতে ফেলে তার ডান পা মুচড়ে ভেঙে ফেলে। তীব্র এই ব্যথা সহ্য করতে না পেরে মার্টিন হাতের কাছে একটা বাক্স পেয়ে অখিলের মাথায় জোরে এক বাড়ি মেরে মেঝেতে ফেলে দেয়। তখনই সুমানদের হুঁশ ফিরে আসে। সুমান কেমন ভাবে যেন মার্টিনের দিকে তাকিয়ে থাকে। অখিল হঠাৎ লক্ষ্য করে মার্টিন তার কোটের পকেটে রাখা পকেট ওয়াচের দিকে তাকাচ্ছে। মার্টিনের চোখে মুখে ভয়ানক এক রূপ দেখে অখিল বুঝে
ধরতে পারে না মার্টিন আসলে কি করতে চাচ্ছে। তখনই লক্ষ্য করে মার্টিনের হাতে চাকু। অখিল কিছু বুঝে ওঠার আগেই মার্টিন বাকিদের মতোই তার পিঠে চাকু ঢুকিয়ে এক টান দিতেই সেখানেই মারা যায়। অখিল অসহায় মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। প্রিয়ার হাতে আনিকার নব্যজাত মেয়ে। নার্স আনিকার মুখে কাপড় দিয়ে ঢেকে দিতেই প্রিয়া ছলো ছলো চোখে আনিকার দিকে তাকিয়ে থাকে। তারপর বাচ্চাটার কপালে আলতো করে চুমু খায়। এখন থেকে প্রিয়াই এই মেয়ের মা। এদিকে এসপি অখিলকে বলে, তুমি এসব কথা বললেই তো হবে না, আমার প্রমাণ লাগবে। অখিল অস্থির হয়ে বলে, প্রমাণ তো ভেতরেই আছে, আর তাছাড়া মার্টিন যাদেরকে হিপনোটাইজ করেছিল তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে সেও একই কথা বলবে যে মার্টিন তাকে হিপনোটাইজ করেছিল। অখিলের কথা মতো এসপি সুমান্তের রুমে এসে ধীরে ধীরে সুমান্তকে ডাকলে সুমান্ত ধীরে ধীরে চোখ মেলে তাকায়। অখিল অস্থির হয়ে জিজ্ঞেস করে, ওই মার্টিনই তোমাকে হিপনোটাইজ করে এসব করিয়েছিল তাই না? কি মন্ত্র বলেছিল স্যারকে বলো। সুমান্তের কানে যেন কোনো কথাই যাচ্ছে না। সে হঠাৎই উঠে অক্সিমিটার আর স্যালাইন টেনে খুলে পেটের ক্ষতস্থান ধরে ধীরে ধীরে হেঁটে কিছুটা এগিয়ে থেমে গিয়ে সবার দিকে ভয়ানক এক দৃষ্টিতে তাকিয়ে বলে, একটা সিক্রেট শুনবেন? তাহলে কি মার্টিন কোনো বিশেষ মন্ত্র বলে তার আত্মা সুমান্তের মধ্যে দিয়ে গেছে? এই জন্যই কি সে নিজেকে শেষ করে দিল, নাকি তার কথা মতো সে সুমানকে মারতে না পেরে অখিলের কাছে হেরে নিজেকে শেষ করে দিয়েছে? এর উত্তর পাওয়া যাবে তখন যখন এই গল্পের দ্বিতীয় পর্ব আসবে। আর সেটা কবে আসবে সেই বিষয়ে কোনো নিউজ এখনো আসেনি, তবে যখনই আসবে আমি তখনই নিয়ে আসবো, তাই চিন্তা করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, অনলাইনে জুয়া থেকে 100 মাইল দূরে থাকবেন। এটা কখনোই আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে না, কারণ সংক্ষিপ্ত কিছুই কখনোই সফলতা আনে না। সফল হতে গেলে একটু কষ্ট করে লম্বা রাস্তা ধরুন, শর্টকাট কখনোই ভালো না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।